আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজ প্রণালীতে ইরানের সামরিক মহড়া, যুক্তরাষ্ট্রীয় বাহিনীকে দেখলেই অ্যাকশনের নির্দেশ। ভারতে ইসরায়েলি এক নারীকে দলগর্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবকের মৃত্যুদণ্ড কার্যকর। আবারও বিশ্বজুড়ে ইসরায়েলকে বয়কটের ডাক, শুরু হল ইসরায়েলি পণ্য বয়কট। গাজায় নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য $৫০০ কোটি সহায়তার ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। নিয়মিত বিশ্বের সকল আপডেট সংবাদ সবার আগে সবসময় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। সোমবার ১৬ ফেব্রুয়ারি এই ধারাবাহিক সামরিক মহড়া শুরু হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম, খবর খালিজ টাইমসের। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, IRGCর প্রধানের তত্ত্বাবধানে নৌবাহিনী এসব নিবিড় মহড়া পরিচালনা করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে বড় আকারের নৌবাহিনী মোতায়েন করার পরই এই মহড়া শুরু হল। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনার জন্য জেনেভায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সোমবার জানিয়েছে, ওয়াশিংটন ইসলামিক প্রজাতন্ত্রের ওপর চাপ অব্যাহত রাখার পাশাপাশি আলোচনার বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছে। তেহরান বলছে, ওমানের মধ্যস্থতায় পরোক্ষ ইরান মার্কিন পারমাণবিক আলোচনা মঙ্গলবার অনুষ্ঠিত হবে, যদিও ওয়াশিংটন এর আগে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক প্রক্সিদের সমর্থনসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করার চাপ দিয়েছে। গত জুনে ইসরায়েল ইরানের বিরুদ্ধে নজিরবিহীন বোমাবর্ষণ চালালে পূর্ববর্তী আলোচনা ভেঙে যাওয়ার পর তেহরান এবং ওয়াশিংটন চলতি মাসে পুনরায় আলোচনা শুরু করে। হরমুজ প্রণালী বিশ্ব তেল পরিবহনের অন্যতম প্রধান রুট হিসাবে পরিচিত, ফলে সেখানে সামরিক গতিপর্বতা আন্তর্জাতিক অঙ্গনে বাড়তি নজর কাড়ছে। ভারতে ইসরায়েলি নারীকে ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড। ভারতের কর্ণাটক রাজ্যের হাম্পির পর্যটন এলাকার কাছে ২ নারীকে দলবদ্ধ ধর্ষণ এবং এক পুরুষ পর্যটককে হত্যার দায়ে ৩ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার কোপ্পাল জেলার গঙ্গাবতী জেলা ও দায়রা আদালত এই রায় ঘোষণা করেছেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন মল্লেশ ওরফে হান্ডিমাল্লা, সাই ও শরণাপ্পা। আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৬ মার্চ রাতে হাম্পির অদূরে সানাপুরায় তুঙ্গভদ্রা খালের পাশে এই নৃশংস ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত ৩ ব্যক্তি, এক ইসরায়েলি পর্যটক, একজন হোটেল পরিচালক ও তাদের ৩ পুরুষ পর্যটক বন্ধুর কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে আসামিরা ওই ৩ পুরুষ পর্যটককে ধাক্কা দিয়ে তুঙ্গভদ্রা খালে ফেলে দেন। এরপর তারা ওই ২ নারীকে যৌন নির্যাতন ও দলবদ্ধ ধর্ষণ করেন। খালে ফেলে দেওয়া পুরুষদের মধ্যে ২ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ওড়িশা থেকে আসা এক পর্যটক পানিতে ডুবে মারা যান। মামলার শুনানিতে আদালত এই অপরাধকে বিরল থেকে বিরলতম হিসাবে অভিহিত করেছেন। বিচারপতি তার রায়ে উল্লেখ করেছেন, পর্যটকদের ওপর এ ধরনের জঘন্য আক্রমণ দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে এবং এটি সর্বোচ্চ শাস্তির যোগ্য। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের মার্চের ওই ঘটনার পর ভারত জুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছিল। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ৩ আসামিকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে আজ তাদের দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দেওয়া হয়। ইউরোপ জুড়ে ইসরায়েল বিরোধী ক্ষোভ, পণ্য বয়কটের ডাক। ইসরায়েলের বিরুদ্ধে গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইউরোপ জুড়ে ইসরায়েলি পণ্য বয়কটের আন্দোলন জোরদার হচ্ছে। দোকানের কর্মী থেকে শুরু করে শ্রমিক ইউনিয়ন, শিক্ষার্থী ও রাজনীতিবিদ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে এই চাপ এখন রাষ্ট্রীয় নীতিতেও প্রভাব ফেলছে। সোমবার ১৬ ফেব্রুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে গত অগস্টে আয়ারল্যান্ডের এক উপকূলীয় শহরে এক সুপারমার্কেট কর্মী গাজা থেকে আসা ধ্বংসস্তূপ দেখে প্রতিবাদে নামেন। তিনি ক্রেতাদের কিছু ফল ও সবজি ইসরায়েল থেকে আমদানি করার ব্যাপারে সতর্ক করতে শুরু করেন। পরে তিনি সরাসরি ইসরায়েলি পণ্য স্ক্যান ও বিক্রি করতে অস্বীকার করেন। এই ঘটনার পর সুপারমার্কেট চেইন টেস্কো তাকে সাময়িক সাসপেন্ড করে, তবে শ্রমিক ইউনিয়নের সমর্থন ও স্থানীয় প্রতিবাদের মুখে জানুয়ারিতে তাকে পুনর্বহাল করা হয়। তার এই অবস্থান স্থানীয় বিরোধকে বৃহত্তর প্রশ্নে রূপ দেয়। প্রশ্ন ওঠে, ব্যক্তিগত নৈতিক অবস্থান কর্মক্ষেত্রে প্রতিরোধে রূপ নিতে পারে কিনা। আয়ারল্যান্ড, ইউকে ও নরওয়ের বিভিন্ন শ্রমিক ইউনিয়ন প্রস্তাব পাশ করে বলেছে, কর্মীদের ইসরায়েলি পণ্য সামালাতে বাধ্য করা উচিত নয়। ইউকের খুচরো সমবায় কোঅপ ইউকে এবং ইটালির কপ আলিয়াঞ্জা 3.0 গাজা যুদ্ধের প্রতিবাদে কিছু ইসরায়েলি পণ্য সরিয়ে নিয়েছে। আন্দোলনকারীরা বলছেন, এই কৌশলের ঐতিহাসিক ভিত্তি আছে। ১৯৮৪ সালে আয়ারল্যান্ডের ড্যানিশ স্টোরের কর্মীরা দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ শাসনের পণ্য বয়কট করেন। প্রায় ৩ বছর স্থায়ী ওই আন্দোলনের পর পশ্চিম ইউরোপে প্রথম দেশ হিসাবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করে আয়ারল্যান্ড। ২০০৫ সালে শুরু হওয়া বয়কট এবং বিডিএস আন্দোলন আন্তর্জাতিক আইন মেনে চলা এবং দখলদারিত্ব অবসান না হওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও একাডেমিক বয়কটের আহ্বান জানায়। আন্দোলনকারীরা ব্যাংক, বিশ্ববিদ্যালয়, চার্চ, পেনশন ফান্ড ও স্থানীয় সরকারগুলোর ওপরেও বিনিয়োগ প্রত্যাহার এবং নিষেধাজ্ঞা আরোপের চাপ বাড়াতে আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রীয় নীতিতে প্রভাব। স্পেন ও স্লোভেনিয়া অধিকৃত ওয়েস্ট ব্যাংক থেকে আমদানি সীমিত বা নিষিদ্ধ করার পদক্ষেপ নিয়েছে। ২০২৫ সালের অগস্টে স্লোভেনিয়া সরকার অধিকৃত অঞ্চলে উৎপাদিত পণ্য আমদানি নিষিদ্ধ করে। স্পেনও একই বছর ডিক্রি জারি করে অবৈধ বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করে, এরপর ২০২৬ সালের শুরুতে কার্যকর হয়। নেদারল্যান্ডসে শিক্ষার্থীদের ফিলিস্তিনি পক্ষধর প্রদর্শনের পর পার্লামেন্টের সদস্যরা সরকারকে অবৈধ নিবাস থেকে আমদানি বন্ধের আহ্বান জানান। আয়ারল্যান্ডে ২০১৮ সালে উত্থাপিত অকিউপাইড টেরিটরিজ বিল আবারও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। এই বিল অধিকৃত ফিলিস্তিনি তালিকা থেকে পণ্য ও সেবা বাণিজ্য নিষিদ্ধ করবে। তবে আইরিশ পার্লামেন্টের সর্বসম্মত সমর্থন থাকা সত্ত্বেও এই বিল এখনও চূড়ান্ত হয়নি। গাজায় মানবিক সহায়তা ও পুনর্গঠনে $৫০০ কোটি সহায়তার ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্গঠন ও সেখানকার বাসিন্দাদের মানবিক সহায়তা কার্যক্রমের জন্য $৫০০ কোটি বেশি অর্থ সহায়তার ঘোষণা দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক তদারকি সংস্থা বোর্ড অফ পিসের মেম্বার রাষ্ট্রগুলো এই অর্থ সহায়তার প্রতিশ্রুতি আগামী বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। খবর রয়টার্সের। গাজা পুনর্গঠন এবং সেখানকার বাসিন্দাদের মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসাবে বোর্ড অফ পিস থেকে $৫ বিলিয়ন বেশি অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সদস্য রাষ্ট্রগুলো। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, গাজা উপত্যকায় মানবিক সহায়তা ও পুনর্গঠন প্রচেষ্টার জন্য বোর্ড অফ পিসের মেম্বার রাষ্ট্রগুলো এখনও পর্যন্ত $৫ বিলিয়ন বেশি অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। তিনি আরও জানান, ফিলিস্তিনি এই ভূখণ্ডে জাতিসংঘ অনুমোদিত স্থিতিশীলতা রক্ষী বাহিনী এবং স্থানীয় পুলিশে হাজার হাজার কর্মী নিয়োগের পরিকল্পনাও রয়েছে। কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়নে হামাসকে পূর্ব স্বাক্ষরিত চুক্তি মেনে চলতে এবং সম্পূর্ণ নিরস্ত্রীকরণের শর্ত মানতে হবে বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, বোর্ড অফ পিস ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী আন্তর্জাতিক সংস্থায় পরিণত হবে এবং এর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করা আমার জন্য অনেক সম্মানের। গাজা যুদ্ধের স্থায়ী সমাধান, পুনর্গঠন এবং দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক তদারকি সংস্থা বোর্ড অফ পিস গঠন করা হয়েছে ট্রাম্পের উদ্যোগে। গত জানুয়ারিতে সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে এই বোর্ড আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। সংস্থাটির শক্তিশালী নির্বাহী কমিটিতে রয়েছেন মার্কিন সহসচিব মার্কো রুবিও, ট্রাম্পের জামাতা ও সাবেক উপদেষ্টা জ্যারেড কুশনার, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ, যুক্তরাষ্ট্রের প্রাচীন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা সহ বিভিন্ন দেশের শীর্ষ ব্যক্তিরা। এছাড়াও আর্জেন্টিনা, মিশর, হাঙ্গেরি, ইন্দোনেশিয়া, জর্ডান, মরক্কো, পাকিস্তান, কাতার, সৌদি আরব,
তুর্কি ও সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি দেশকে প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন বিশ্বের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মতামত, শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। নিয়মিত আমাদের এই চ্যানেল থেকে বিশ্বের সকল আপডেট সংবাদ সবার আগে সবসময় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।